প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় নিরাপদ মাতৃত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাহমিনা আফরিন ডেইজি 1971 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, নিরাপদ মাতৃত্ব একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝায়? প্রথমে আমি নিরাপদ মাতৃত্ব দিবসে সারা বিশ্বের যত মা আছেন, বাংলাদেশের যত মা আছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মা আছেন সবার জন্য আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সব মায়েরাই ভালো থাকুক। নিরাপদ মাতৃত্ব বলতে বা সেফ মাদারহুড যেটিকে আমরা বলে থাকি, নিরাপদ মাতৃত্ব বলতে আসলে এমন একটি স্বাস্থ্যসেবাকে বোঝায় যেটি একটি বিশেষ স্বাস্থ্যসেবা, যে সেবার মাধ্যমে মা এবং শিশুর সুস্থতা নিশ্চিত করা হয়। বিফোর প্রেগন্যান্সি, গর্ভ পূর্ববর্তী পর্যায়, গর্ভকালীন পর্যায় এবং প্রসবের সময় এবং প্রসব পরবর্তী যে সেবা, এই সব কিছু মিলিয়েই নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্বের কথা বলছিলেন, সেক্ষেত্রে এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি কি রয়েছে? নিরাপদ মাতৃত্বের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মা এবং শিশুকে সুস্থ রাখা। গর্ভকালীন সময়ে মা এবং শিশুর যে স্বাস্থ্যগত সমস্যাটি আছে সেগুলো ট্রেস করে বা সেগুলো নির্ণয় করে সেগুলোর সঠিক চিকিৎসা দেওয়া, এবং উদ্দেশ্যটাই হচ্ছে আলটিমেটলি গর্ভকালীন সময় পার করে মা যখন ডেলিভারি করছেন, মা যেন গর্ভকালীন সময়েও সুস্থ থাকেন, ডেলিভারির সময়েও সুস্থ থাকেন, ডেলিভারির পরবর্তী পর্যায়েও যেন সুস্থ থাকেন, পাশাপাশি আমরা যেন একটু সুস্থ শিশু জাতিকে উপহার দিতে পারি। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে কি কি করা প্রয়োজন? আমি যদি একেবারে একটু ভাগ করে শুনতে চাই, যখন গর্ভকালীন সময়টি রয়েছে তখন আসলে নিরাপদ মাতৃত্ব আপনি যদি নিশ্চিত করতে চান, এখানে অনেকগুলো ধাপ আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এটা হচ্ছে গর্ভকালীন মাতৃসেবা। অ্যান্টিনেটাল কেয়ার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি বলেছেন যে ন্যূনতম পক্ষে 4টি অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে। সময়গুলো ভাগ করে যদি আমি বলি, যেমন 8 থেকে 12 সপ্তাহে একবার নিতে হবে, 24 থেকে 26 সপ্তাহে একবার নিতে হবে, 32 সপ্তাহে একবার নিতে হবে এবং 36 থেকে 38 সপ্তাহে একবার নিতে হবে। তো এই অ্যান্টিনেটাল কেয়ারটি কেন গুরুত্বপূর্ণ? অ্যান্টিনেটাল কেয়ারে আসলে কি করা হয় এটি যদি আমরা একটু হাইলাইট করতে চাই, তাহলে দেখা যায় যে অ্যান্টিনেটাল কেয়ার একজন গর্ভবতী মা যে কোনো হসপিটালের বহির্বিভাগ থেকে নিতে পারেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে নিতে পারেন এবং গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক স্বাস্থ্য সেবা কর্মী আছেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই সেবাটি দিয়ে থাকেন। অ্যান্টিনেটাল কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি মায়ের সাথে কথা বলা, মায়ের সুখ দুঃখ ভালো মন্দের খোঁজ খবর নেওয়া, মাকে জিজ্ঞেস করা যে মা আপনি ভালো আছেন তো, আপনার গর্ভস্থ শিশুর কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে। সেই মুহূর্তে মায়ের যদি কোনো অসুবিধা থাকে মা কিন্তু কথাগুলো বলবেন যে হ্যাঁ আমার জ্বর হয়েছে, বা আমার পেটে ব্যথা হচ্ছে, বা আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা আমার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, বা আমার মাথা ঘোরায়, বমি হয়, আমি খেতে পারি না, আমি অসুস্থ বোধ করছি, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে গর্ভ অবস্থাতে অনেকের রক্তস্রাবও যেতে পারে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি জটিলতা। তো এগুলো অ্যান্টিনেটাল কেয়ারে মাকে যখন আমরা দেখি, জিজ্ঞাসার মাধ্যমে এই উত্তরগুলো আমরা পেয়ে যাই। পাশাপাশি মাকে আমরা পর্যবেক্ষণ করেও দেখি, মায়ের পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, মায়ের হাতে পায়ে পানি এসেছে কিনা সেটা আমরা দেখি। পাশাপাশি মায়ের খিঁচুনির কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেটা আমরা দেখি। তো এগুলোর পাশাপাশি কিছু পরীক্ষাও করা হয় যেগুলো গর্ভকালীন অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতেই হবে মা এবং গর্ভস্থ শিশুকে সুস্থ রাখার জন্য। সেই পরীক্ষাগুলোর মধ্যে যেমন ধরেন মায়ের রক্তশূন্যতা আছে কিনা, মায়ের ডায়াবেটিস আছে কিনা। এখন থাইরয়েড জনিত সমস্যা অনেক বেশি,
তো থাইরয়েড পরীক্ষাটিও করতে হয়, কারণ এটা একটা সুস্থ গর্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা আলট্রাসোনোগ্রামও করতে পারি এবং করি। এবং আলট্রাসোনোগ্রাম কিন্তু গর্ভবতী মায়েদের জন্য অনেক জনপ্রিয় একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ শিশু কেমন আছে, তার অবস্থান ভালো আছে কিনা সেগুলো আমরা ইনস্ট্যান্ট জানতে পারি, যেটা রোগীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। তো সার্বিক এই সেবার মাধ্যমে আমরা গর্ভ অবস্থাতে একজন মা এবং তার গর্ভস্থ শিশু সুস্থ আছে কিনা এবং গর্ভটা আসলে নিরাপদ এবং নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। WHO এখন যেটা বলেন যে 8টি অ্যান্টিন্যাটাল কেয়ার নিতে 4টির জায়গায়, প্রথম 28 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর পর স্বাস্থ্যসেবা নিতে বলেছেন। তাদের রিসার্চে যেটা উঠে এসেছে, যদি 8টি সেবা নেওয়া হয় তাহলে মায়ের যে জটিলতাগুলো তৈরি হয় বা মা সুস্থ আছেন কিনা সেটা আরও কাছে থেকে দেখা যায়, আরও ঘন ঘন ফলো আপের মাধ্যমে দেখা যায়, এবং এটা মাতৃ মৃত্যু কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গেল আমার অ্যান্টিন্যাটাল কেয়ার। অ্যান্টিন্যাটাল কেয়ারের পর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার ডেলিভারি বাই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট। আমি তো শুধু গর্ভকালীন অবস্থায় মাকে মেটিকুলাস সেবা দিলেই চলবে না, তার ডেলিভারিটাও নিশ্চিত করতে হবে এবং একটু সুস্থভাবে কোনো জটিলতা ছাড়া। এখন এটা কারা করবেন? যারা ডেলিভারির ব্যাপারে বিশেষভাবে অভিজ্ঞ বা যাদের ট্রেনিং দেয়া আছে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট কারা? প্রথমেই আমাদেরকে এটা জানতে হবে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একজন অভিজ্ঞ মিডওয়াইফারি হতে পারে, একজন নার্স হতে পারে, একজন ডক্টর হতে পারে, যাদের ডেলিভারির ব্যাপারে সম্যক ধারণা আছে এবং যারা এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। আমি বারবার জোর দিচ্ছি একটি কথার উপরে, প্রশিক্ষণপ্রাপ্ত। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা আসলে ডেলিভারির পুরো প্রসেসটি অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করতে পারেন। এবং একটি মা যখন ডেলিভারির ব্যথা শুরু হয় এবং মা যখন একজন স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হন, যদি তিনি হন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, তাহলে উনি খুব সুচারুভাবে এই নর্মাল ডেলিভারি সম্পন্ন করতে পারবেন। আর এই নর্মাল ডেলিভারির যে কোর্সটি আছে, এই সময়ে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে মা প্রাথমিক পর্যায়ে এই জটিলতাটা নিরূপণ করতে পারবেন এবং তার যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু মা এবং শিশু যে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পান অথবা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের পর আমরা যদি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ চিন্তা করি, সেটি হচ্ছে পোস্ট ন্যাটাল কেয়ার। পোস্ট ন্যাটাল কেয়ারের আগে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। এমার্জেন্সি অবস্টেট্রিক বলতে আমরা কি বুঝি? আসলে গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, যেমন গর্ভ অবস্থাতে মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে পারে, উপস্থাপিত অঙ্গ মাথা ছাড়া অন্য কিছু হতে পারে, মায়ের জ্বর হতে পারে, খিঁচুনি হতে পারে। এই সমস্যাগুলোর জন্য আসলে জরুরি প্রসূতি সেবা দরকার এবং এটা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারের মাধ্যমেই সম্ভব। এই মায়েদের জন্য যেমন তার রক্ত সঞ্চালনের প্রয়োজন হতে পারে, মা যদি রক্তক্ষরণ হয়ে রক্তশূন্য হয়ে যায়, যদি নর্মাল ডেলিভারিতে এমন কোনো জটিলতা তৈরি হয় যে জটিলতাতে নর্মাল ডেলিভারি সম্ভব নয়, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর যদি আমরা আরেকটি ধাপে আসি, সেটি হচ্ছে পোস্টন্যাটাল কেয়ার। পোস্টন্যাটাল কেয়ারটি হচ্ছে ডেলিভারি পরবর্তী সেবা। ম্যাডাম, অনেক ক্ষেত্রেই আসলে দেখি যে অনেকেই প্রেগনেন্সির সময় বারবার আলট্রাসোনোগ্রাম করছেন, কখন আসলে কি সময়টি করা প্রয়োজন? আলট্রাসোনোগ্রাফি বারবার করাতে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার কোনো সুযোগ নেই। এটির একটি নির্দিষ্ট নিয়ম আছে। যেমন একটা মা যখন প্রথম আমাদের কাছে আসেন, উনি যখন আমাদেরকে একটা ভালো সংবাদ দেন যে উনি প্রেগনেন্ট, আমরা ইউরিন টেস্ট যেটা আছে সেটার মাধ্যমে নিশ্চিত হই, পাশাপাশি আমরা একটি আলট্রাসোনোগ্রাম করি। কারণ যে গর্ভটি হয়েছে সেটা জরায়ুতেই হয়েছে কিনা এবং গর্ভটি সুস্থ আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য। তারপর আপনারা সেকেন্ড ট্রাইমেস্টারে একটি আলট্রাসোনোগ্রাম করতে পারেন যদি মায়ের কোনো অন্যরকম কোনো অভিযোগ না থাকে, অন্য কোনো কমপ্লেইন না থাকে। এবং থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আর অ্যানোমালি স্ক্যান, এটিও এক ধরনের আলট্রাসোনোগ্রাম যেটাকে আমরা অ্যানোমালি স্ক্যান বলি, যেটা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা করে থাকি। এবং এই পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ শিশুর জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেগুলো বোঝা যায়। কিন্তু এই জেনেটিক কোনো ত্রুটি যদি থাকে সেটি কিন্তু অ্যানোমালি স্ক্যানে বোঝা যাবে না। যদি গঠনগত কোনো ত্রুটি থাকে সেটি অ্যানোমালি স্ক্যানে বোঝা যায়। এবং এটি কিন্তু এখন খুবই জনপ্রিয় একটি পরীক্ষা।
18 থেকে 22 সপ্তাহ। আমি আবার একটু হাইলাইট করলাম, যাদের সামর্থ্য আছে বা যারা করতে চান তাদের এটা করে নেওয়া ভালো। এবং থার্ড ট্রাইমেস্টারে গিয়ে বিফোর ডেলিভারি একটি আলট্রাসোনোগ্রাম করলেই হয়, গর্ভস্থ শিশুর অবস্থান বোঝার জন্য, গর্ভফুলটি কোথায় আছে, গর্ভফুলের কোনো জটিলতা আছে কিনা, পানির পরিমাণ কেমন আছে, যদি আমরা একদমই বাংলা ভাষায় বলি, রোগীরা যেটা বুঝে লাইকারের পরিমাণটা কেমন আছে, কারণ এগুলোর উপরে আসলে হচ্ছে ডেলিভারি প্ল্যানিংটা ডিপেন্ড করে, সেটা আমরা করতে পারি। নিরাপদ মাতৃত্ব এর ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কোন কোন অবস্থা? আমি এই প্রতিবন্ধকতা বলার আগে আমি পোস্টন্যাটাল কেয়ারের উপরে বিশেষ গুরুত্ব দিতে চাই, এবং আমার পরবর্তী যে ধাপগুলো আছে সেখানেই প্রতিবন্ধকতাগুলো চলে আসবে। পোস্টন্যাটাল কেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেয়ার। আমাদের মধ্যে একটি ধারণা আছে, ইভেন আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার যারা, আমাদের মধ্যেও একটি শিথিলতা চলে আসে। একটি সফল ডেলিভারির পর আসলে আমরা খুব রিল্যাক্স হয়ে যাই, আমরা মনে করি যে ডেলিভারি হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, মা শিশু ভালো থাকবে। বিষয়টি আসলে তা নয়। ডেলিভারির পরেও আমাদের আসলে কিছু অবজারভেশন থাকতে হয়। যেমন ডেলিভারির 3 ঘন্টা পরে আমাদেরকে মা এবং শিশুকে খুব ক্লোজ একটা মনিটরিং করতে হবে। তারপর 7 থেকে 14 দিনের দিন, এবং এরপর 6 উইকসে মানে 45 দিনের দিন আমাদেরকে একটা চেক আপ করতে হবে। এই চেক আপ কেন গুরুত্বপূর্ণ? আমরা ডেলিভারির 3 ঘন্টা পর অ্যাকচুয়ালি দেখতে চাই যে মায়ের অতিরিক্ত কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। পিপিএইচ সম্পর্কে আমরা সবাই জানি, পোস্টপার্টাম হেমোরেজ, যেটা মাতৃমৃত্যুর একটি লিডিং কজ। ম্যাডাম, পোস্টনেটাল কেয়ারের যে বিষয়টি বলছিলেন সেটি নিয়ে শুনবো। পোস্টন্যাটাল কেয়ারে আমি যেটা বলেছি যে প্রথম 3 ঘন্টার ফলো আপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 3 ঘন্টার ফলো আপে আমরা আসলে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে কিনা, যেটিকে আমরা ডাক্তারি ভাষায় পোস্টপার্টাম হেমোরেজ বলে থাকি, এবং এই পোস্টপার্টাম হেমোরেজ কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লিডিং কজ অফ ম্যাটারনাল ডেথ, মাতৃমৃত্যুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবং এটি যদি আমরা সঠিক সময়ে অ্যাড্রেস করতে পারি এবং চিকিৎসা দিতে পারি, তাহলে মাতৃমৃত্যুর হার অনেক অংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়াও পোস্টন্যাটাল কেয়ারে আমরা শিশুর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নিই, বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা, বাচ্চার ইউরিন ঠিকমতো হচ্ছে কিনা, বাচ্চার নাভিটি সুস্থ আছে কিনা, বাচ্চার জ্বর আছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এবং বাচ্চা ঠিকমতো মায়ের দুধ পাচ্ছে কিনা। আর পোস্টন্যাটাল কেয়ারে মায়ের ব্যাপারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খোঁজ রাখি এবং আমরা ফলো আপে রাখি, মা ঠিকমতো ব্রেস্ট ফিডিং করাতে পারছেন কিনা। আপনারা জানেন যে ব্রেস্ট ফিডিং হচ্ছে শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র পুষ্টি নিশ্চিত করার একটি মাধ্যম। এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলি যে 6 মাস পর্যন্ত, এক ফোঁটা পানিও তখন নয়। এবং এই জিনিসটি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন এবং আমাদের সমাজে এই অ্যাওয়ারনেসগুলো ছড়িয়ে দিতে হবে। তো পোস্টপার্টাম পিরিয়ডে দেখা যায় সাধারণত যেসব মায়েদের সিজারিয়ান সেকশন হয়, তাদের ব্যথার জন্য বা অনেক সময় ইনফেকশন হয় সিজারের উন্ডে, তারা বাচ্চাকে আসলে ব্রেস্ট ফিডিংটা ঠিকমতো করাতে পারেন না। এবং অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ফিডিং করানোর সময় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। তো এই জটিলতাগুলো যদি আমরা প্রাথমিক পর্যায়ে আইডেন্টিফাই করতে পারি এবং তার সমাধান আমরা দিতে পারি, তাহলে কিন্তু মা নিরবচ্ছিন্নভাবে তার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারছে এবং শিশুর পুষ্টি নিশ্চিত হচ্ছে, এবং শিশু ডায়রিয়া, শ্বাসকষ্ট এই ধরনের রোগগুলো থেকে সে মুক্তি পাচ্ছে। পোস্টন্যাটাল কেয়ারের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস। আমরা তো বলেছি যে 45 ডেসে আমরা মা এবং শিশুকে একটা ফলো আপ দিব অ্যাজ এ পোস্টন্যাটাল কেয়ার, এবং ওই সময় কিন্তু মাকে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে বলে দিতে হবে যেন তার অনাকাঙ্ক্ষিত কোনো গর্ভ এখন না হয়। নিশ্চয়ই আমরা ফ্যামিলি প্ল্যানিং এর এই বিষয়গুলো নিয়ে শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিরাপদ মাতৃত্ব নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। জন্মের পর থেকে জন্মের 1 ঘন্টার মধ্যে একজন বাচ্চাকে মায়ের দুধ দিতে হয় এবং তা 6 মাস পর্যন্ত কন্টিনিউ হতে থাকে। এখন কথা হচ্ছে 6 মাস পরে বাচ্চা কি খাবে। আমরা প্রথমেই বাচ্চাকে ফলের জুস দিয়ে তার বাড়তি খাবারের প্রক্রিয়াটা শুরু করব। সেক্ষেত্রে মালটার রস, কমলার রস, ডালিমের রস বাচ্চাকে দেওয়া যেতে পারে। এর সাথে আমরা বাচ্চাকে পারিবারিক যে খাবারটা আছে তা দিব। সেখানে ভাত, ডাল এগুলো নরম করে বাচ্চাকে মেখে খাওয়াবো। একটু করে মুরগির মাংস ভালো করে থেতো করে, মাছ কাটা বেছে
ভালো করে ব্লেন্ড করে মুরগির কলিজা বাচ্চাকে দিতে পারবো। ডিমের ক্ষেত্রে ডিমের সাদা অংশটা দিয়ে বাচ্চার খাবারটা আমরা প্রথমে শুরু করব। সাদা অংশটা যখন সে খেতে অভ্যস্ত হয়ে যাবে তারপরে তাকে কুসুমটা আমরা কন্টিনিউ করব। কুসুম খাওয়ানোর সময় আমরা একটু খেয়াল রাখবো তার পেটে কোনো সমস্যা হচ্ছে কি না। যদি না হয় তাহলে কুসুমটা সহ ডিম নরম করে পোচ করে সেদ্ধ করে সে যেভাবে খেতে পারে তাকে আমরা সেভাবেই দিব। এরপরে আমাদের পারিবারিক খাবারে অভ্যস্ত করার জন্য আমরা যখন একসাথে সবাই খেতে বসবো বাচ্চাকেও নিয়ে বসবো, আমাদের খাবারের থেকে তাকে অল্প অল্প করে খাবার মেখে তার জন্য আলাদা করে দিব এবং সে ওখান থেকে নিয়ে খাওয়ার চেষ্টা করে। এভাবেই সে নিজে নিজেই পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে উঠবে। এছাড়া আমরা সুজি চালের গুঁড়া দিয়ে ওর জন্য হালুয়া তৈরি করতে পারি, অথবা সে যে ধরনের খাবার খেতে পছন্দ করে সেই খাবারগুলোই তাকে তার মতন করে উপযুক্ত করে তৈরি করে দিতে পারবো। কিছু কিছু বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে, সেক্ষেত্রে তার খাবারে আমরা চিনি মিশিয়ে দিব। তারপরে দুধের ক্ষেত্রে বাচ্চা যখন 2 বছর বয়স হয়ে যাবে তখন আমরা তাকে বাড়তি দুধ দিতে পারি এবং খেয়াল রাখবো দুধটা যেন অল্প পরিমাণে পানির সাথে মিশিয়ে তার খাবারের সাথে মেশানো হয়, কারণ হঠাৎ করে বাহিরের যে দুধটা থাকে ওইটা বাচ্চার স্যুট করতে নাও পারে। এই জন্য আমরা খেয়াল রাখবো দুধটা যেন প্রথমেই ঘন করে না দেওয়া হয়, পাতলা করে সুজির সাথে চালের গুঁড়ার সাথে অথবা রুটির সাথে দুধ ভিজিয়ে আমরা তাকে খেতে দিব। এভাবে খেতে থাকলে বাচ্চার শরীর সুস্থ থাকবে এবং সে সঠিকভাবে বেড়ে উঠবে। ম্যাডাম, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে যে বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম আমরা, ফ্যামিলি প্ল্যানিংটি এই জন্যই গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত গর্ভ রোধ করার জন্য। একজন মা যখন 9 মাস 7 দিন গর্ভ অবস্থা থেকে ডেলিভারি করলেন এবং ডেলিভারির সময়ও কিছু রক্তক্ষরণ হয়েছে, মায়ের শরীরে কিছু ক্ষয় হয় এবং মা যখন শিশুকে নিজের দুধ পান করান তখনও কিন্তু মায়ের শরীরের কিছু ক্ষয় হয়। এই ক্ষয়গুলো পূরণ করার জন্য কমপক্ষে 2 বছর সময় লাগে এবং এই সময়ে মাকে অনেক পুষ্টিকর খাবার খেতে হয়, মাকে 3 বেলার জায়গায় 5 বেলা খাবার খেতে হয়। তো ফ্যামিলি প্ল্যানিংয়ের গুরুত্বটা এই জন্যই, অনাকাঙ্ক্ষিত গর্ভ যদি হয় তাহলে মা ভগ্ন স্বাস্থ্য হবে এবং তার যেই শিশু ডেলিভারি হয়েছে সেই শিশু কিন্তু মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না এবং যত্ন পাচ্ছে না এবং এই দুধ পাওয়াটা বন্ধ হয়ে যায়। তো এই যে প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আর জনসংখ্যাও কন্ট্রোলে রাখার জন্য আসলে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস হিসাবে আমরা মাকে অফার করতে পারি জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ব্যারিয়ার মেথড যেমন কন্ডোম অথবা ইনজেকশন। মা যেটা পছন্দ করেন বা হাজবেন্ডের সাথে কথা বলে মা যেটা পছন্দ করেন সেটা মাকে আমরা নিশ্চিত করতে পারি বা মাকে আমরা জানিয়ে দিতে পারি বা পরিবারকে জানিয়ে দিতে পারি যে এই মায়ের জন্য এখন আসলে ফ্যামিলি প্ল্যানিং যে কোনো একটা পদ্ধতি নিতে হবে অনাকাঙ্ক্ষিত গর্ভ রোধ করার জন্য, যেন সে তার নিজের যত্ন নিতে পারে এবং বাচ্চার যত্ন নিতে পারে। এর পাশাপাশি আমরা যদি বলি এডুকেশন এবং অ্যাওয়ারনেস, গর্ভ পূর্ববর্তী এডুকেশনটা আসলে কিশোরী বয়স থেকে হওয়া উচিত। মাকে তার নিজের স্বাস্থ্য সম্পর্কে, নিজের পুষ্টি সম্পর্কে তাকে সম্যক ধারণা দেওয়া এবং এটা সমাজে ছড়িয়ে দেওয়া যে একজন মা কখন বিয়ে করবে, কখন তিনি গর্ভবতী হতে পারবেন, তার গর্ভের যে বয়সটা সেটা কখন তার জন্য নিরাপদ এবং গর্ভবতী হওয়ার আগে তার ওজন কতটুকু হওয়া উচিত, তার শরীরে সঠিকভাবে পুষ্টি আছে কিনা, এবং এইটা নিশ্চিত না হয়ে মার আসলে গর্ভবতী হওয়াই উচিত না। এবং এই জিনিসগুলো কিভাবে একজন মায়ের জানা সম্ভব যদি তাকে সঠিক নলেজটা আমরা দিতে পারি, এডুকেশনটা যদি সঠিকভাবে তাকে আমরা দিতে পারি। সেই জন্য দেখা যায় যে এখন স্কুল কলেজে কিন্তু বিভিন্ন পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা বলি যে সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে তার আর্থসামাজিক অবস্থা কেমন, যেমন একটা ঢাকায় যেই মাটা আছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীতে একজন মা আছেন, দুজন কিন্তু একইভাবে স্বাস্থ্যসেবাটা নিতে পারবেন না। তো সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাসের পাশাপাশি আমাদেরকে আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমাদের যে রাষ্ট্রযন্ত্র আছে, রাষ্ট্রযন্ত্র পাশাপাশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকেও এগিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং তারা দিনের পর দিন নিরলস কাজ করে যাচ্ছেন এই সেফ মাদারহুডকে এনশিওর করার জন্য এবং মাতৃমৃত্যু হার কমিয়ে আনার জন্য। ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিরাপদ মাতৃত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের অনেক ক্যান্সারই আমরা জানি, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কিন্তু বাট ওরাল ক্যান্সার অনেকে আমরা অবহেলা করি। আমাদের এখানে আমরা যেহেতু একটা হ্যাবিচুয়াল ওয়ার্ল্ডে, কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ওরাল ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি। কারণটা এখানে আমাদের ব্যাপার, সেটা হলো আমরা যেটা খাওয়ার অভ্যাস, এই অভ্যাসটা আমাদের পান সুপারি বা ধূমপান, দ্যাট মিনস স্মোকিং অ্যান্ড স্মোকলেস টোবাকো, যেটা এই দুইটা মেন কারণ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।